আমি একটু চীন প্রসঙ্গে যাই যে 26শে মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। সেই চীন সফর নিয়ে নানা ধরনের কথা আছে, যে আমাদের প্রেস সচিব বলছেন যে মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে সরকার দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। আমরা আসলে চীন থেকে কি চাই? মানে একটা আছে না যে আমরা এই মুহূর্তে চীন থেকে আমরা কি হলে বলবো যে আমরা এটা চেয়েছি, এটা পেয়েছি। এগুলি নিশ্চয়ই আপনি আগেই সব ঠিক করেছেন, আপনিও চীনে গিয়েছিলেন। সবচেয়ে বেশি চাওয়া আমাদের এখন চীন থেকে কি? মানে আমাদের প্রায়োরিটিতে সবচেয়ে উপরে কোনটা? প্রায়োরিটিতে আমি যদি বলি তাহলে আসলে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আছে এটা তো আছেই। অবশ্যই আমরা সবসময় সেই সম্পর্কটাকে আরো একটু এগিয়ে নিতে চাই। এটা আপনারা জানেন যে আমাদের সব বন্ধুদের সাথে আমরা সেটা করার চেষ্টা করি, এবং যখন একটি সর্বোচ্চ পর্যায়ে সফর হয় সেটা নিজেই একটা সেটা ইন্ডিকেশন দেয় যে আমরা আসলে খুব সম্পর্কটাকে আরো এগোনোর চেষ্টা করছি, এবং খানিকটা যে অগ্রগতি হচ্ছে সেটারই প্রমাণ হলো একটা ভিজিট, এই পর্যায়ের একটা সফর। আর যদি বলেন যে আমরা কি চাই, আমাদের প্রধানত বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক। আমরা চাই যে চীন আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, এটা বহাল থাকুক এবং আরো বৃদ্ধি পাক। আমরা চাই যে চীন এখানে আমাদের দেশে চীনের পক্ষ থেকে সরকারি পর্যায়ে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক প্রচুর বিনিয়োগ আসুক। আমরা কিন্তু চীনের জন্য স্পেসিফিক একটা এসইজেড এলাকা রেখেছি চিটাগংয়ে, 400 একরের মতো। আমরা চাই যে সেখানে তারা তাদের বিনিয়োগ করুক, ফ্যাক্টরি রিলোকেশন হোক অথবা নতুন ফ্যাক্টরি নতুন চালু করা হোক, এটা তারা এখানে আসুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এমনিতে তো চীন আমাদেরকে প্রচুর সুবিধা দিয়েছে, কিন্তু আমরা সেটা খুব বেশি ব্যবহার করতে পারছি না এই কারণে যে আসলে আমাদের প্রোডাক্ট বাস্কেট খুবই লিমিটেড। এটা তো আমরা জানি অনেক। হ্যাঁ, কিন্তু আমরা প্রধানত আমি মনে করি যে দেখবো যে এটা হোক, আমাদের সাথে ইনভেস্টমেন্টটা বাড়ুক, যোগাযোগ বাড়ুক, ব্যবসা বাণিজ্য বাড়ুক, এবং সেটা বাড়ছে, আরো যেন বাড়ে আমরা সেটাই চাই। এডুকেশন একটা ক্ষেত্র, আমরা চাই যে আপনারা জানেন যে আসলে চীনের একটা উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিং এ যথেষ্ট উপরের দিকে। তো আমাদের প্রচুর ছাত্র কিন্তু পড়াশোনা করছে চীনে। আমরা হয়তো এই সংখ্যাটা সম্বন্ধে অতটা ওয়াকিবহাল ছিলাম না। আমরা চাই যে এটা আরো বাড়ুক, আমরা চাই যে তারা আরো স্কলারশিপ দেয় আমাদের ছেলে মেয়েদেরকে। পাশাপাশি আমরা চাই যে তারা হেলথ সেক্টরে একটু এগিয়ে আসুক। আমরা চাচ্ছি যে তারা তাদের এখানে যে হসপিটালগুলি আছে সেটাতে বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থা কিছুটা ইতিমধ্যে একটি ছোট্ট গ্রুপ গেছে ট্রায়াল কেস হিসাবে, সম্ভব কিনা, কতটুকু সম্ভব, কতটুকু ভায়াবল সেটা আমরা দেখব। প্লাস আমরা চাচ্ছি যে তারা আমাদের এখানে হসপিটাল স্থাপন করুক। তো এই জিনিসগুলি যদি হয় তাহলে সম্পর্ক স্বাভাবিকভাবে আরেকটু এগোবে। আমি মানে একটু আরেকটা মানে চীনেরই অন্য একটা প্রসঙ্গে যাওয়ার আগে একটু জানতে চাই যে আপনি যে বিষয়গুলি চীন থেকে চাচ্ছেন সেটি কি আসলে চীনের প্রবল প্রতিদ্বন্দ্বী এই অঞ্চলে ভারতের এন্টিডোট হিসাবে, নাকি বাংলাদেশের জন্য কল্যাণটা বা বাংলাদেশের ব্যবসায়িকটা বিষয়টাই আপনার মাথায় বেশি থাকতেছে? কেউ কেউ প্রশ্ন তুলতেছেন, আমি জানি যে আপনার মাথায় নিশ্চয়ই বিজনেসটাই থাকতেছে, কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলতেছেন জাস্ট ভারতকে শিক্ষা দেওয়ার জন্য আপনি চীনের দিকে এই বিষয়গুলি, শিক্ষা, মেডিকেল যেগুলি আপনি বললেন সেগুলি করতে চাচ্ছেন। না, দেখুন এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভারতকে শিক্ষা দেওয়ার কোনো প্রশ্ন নেই, ভারতকে শিক্ষা দেওয়ার কিছু নেই আমার। কিন্তু এটা তো সত্য যে ভারতের সাথে গত 6 মাস যাবত যে আমাদের যে সম্পর্ক সেখানে কিছু টানাপোড়েন আছে, এবং কিছু রেস্ট্রিকশন ভারতের পক্ষ থেকে এসছে, আমাদের পক্ষ থেকে না। তো আমাদেরকে তো প্রথম কথা হলো যে আমি সবসময় যেটা বলি যে কোনো ভ্যাকুয়াম কিন্তু থাকে না, কোনো শূন্যস্থান থাকে না, সেটা কেউ না কেউ পূরণ করে। ভারতে যদি আমাদের চিকিৎসা নিতে যান যারা, তারা যদি যেতে না পারেন বা তাদের সংখ্যা যদি ড্রাস্টিক্যালি কমে আসে, তাহলে তারা কোথাও না কোথাও চিকিৎসা নেবেন। তাদের কেউ কেউ বাংলাদেশে চিকিৎসা নেবেন, কেউ কেউ থাইল্যান্ডে যাবেন, কেউ আমরা বলছি যে চীনে যান, চীনে যাচ্ছেন বা যাবেন। এভাবেই শূন্যস্থান পূরণ হবে। এখানে কিন্তু শিক্ষা দেওয়ার কিছু নেই। ব্যাপারটা হলো আমাদেরকে তো অ্যাডজাস্ট করতে হবে, নতুন রিয়ালিটিতে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সেই অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের যা যা কিছু করার প্রয়োজন সেটা আমরা করবো। ইনভেস্টমেন্ট, একটা জিনিস খেয়াল করুন আপনারা, আপনি যে অর্থনৈতিক দিক থেকে যদি খেয়াল করেন, তাহলে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের কোট অ্যান্ড কোট স্বর্ণযুগ যখন চলছিল, তখনও কিন্তু অফিসিয়ালি সবচেয়ে বেশি এক্সপোর্ট বাংলাদেশে ছিল চীনেরই, ভারতের না, ভারতের চেয়ে বেশি। যদিও বাস্তবে হয়তো ভারতের বেশি ছিল, কারণ ইনফর্মাল ট্রেড ছিল একটা বড় অংশ। কিন্তু এটা তো অর্থনৈতিক সম্পর্কর সাথে তো এই ভারতকে শিক্ষা দেওয়ার কোনো ব্যাপার এখানে নেই। আচ্ছা, আপনি তো মানে পররাষ্ট্র সচিব ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন একাধিক জায়গায়, ভারতে অনেকদিন ছিলেন।
আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু শেখ হাসিনা সরকার শেষ দিকে এসে ভারত না চীন অ্যাপারেন্টলি সামনাসামনি হলো এই সংকটে পড়ে, এবং মানে আমি এরকম আর দেখি নাই, মানে এই কোল্ড ওয়ার পরবর্তী যুগে সফর সংক্ষিপ্ত করে একটা রাষ্ট্রপ্রধান চলে আসেন আরেকটা জায়গায় এবং তিনি বলেন যে তার মেয়ে অসুস্থ ছিলেন। মানে শেখ হাসিনাকে আসলে তাড়িয়ে দেওয়া হয়েছে কিনা ভাগিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা আমরা জানি না। তো এই সংকটটাকে আপনারা কীভাবে ডিল করবেন? মানে আপনি দেখেন যে শেখ হাসিনা একটা কথা আমি মানে কোট করতে চাই, তিনি বলছেন চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক, এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে, ঠিক আছে, যা সাফ সাফ কথা রাখা ঢাকা নেই। অথচ চীনের সাথে তিস্তা প্রজেক্টটা নিয়ে কিন্তু এর আগে মানে ভারত খুব মানে চাপ দেওয়ার আগে এটা কিন্তু অনেকখানি এগিয়েছিল। আপনারা এটা কীভাবে ডিল করবেন, মানে চীন ভারত তিস্তা প্রজেক্ট? চীন ভারত প্রসঙ্গে আমি খুব বেশি যেতে চাই না এখানে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা আসলে দুই দেশের সাথেই ভালো সম্পর্ক চাই, অবশ্যই আমাদের স্বার্থে, অবশ্যই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থ সামনে রেখেই আমরা এটা করব। চীনের সাথে এই আপনি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আসলে আমাদের কিছু কাজকর্ম হচ্ছে, সেটা নর্মালি এগোবে। আমি মনে করি না যে এটাতে হঠাৎ করে বড় কোনো কিছু যে ব্যত্যয় হয়ে যাবে তা না। ভারতের সাথে আমাদের ওয়াটার রিসোর্সেস নিয়ে কথাবার্তা আছে এবং তাদের রাইট। এই ওয়াটার রিসোর্স নিয়ে যখন কথা উঠলো তখন এই প্রশ্ন তো করতে হয় যে 30 বছর মেয়াদি গঙ্গা পদ্মা পানির চুক্তির মেয়াদ কিন্তু এই ডিসেম্বরে শেষ হবে। চুক্তি নবায়ন করতে সম্প্রতি দুই দলের বিশেষজ্ঞরা বৈঠক করেছেন, ফারাক্কা এলাকা পরিদর্শন করছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। আপনারা কি ভাবছেন যে মানে এটা কি করবেন, চুক্তি নবায়ন করবেন কিনা, নতুন চুক্তি করবেন কিনা, কি আমরা আশা করতে পারি? ভারতীয়দের অবস্থান এক্স্যাক্টলি কি আমি জানি না। আমাদের অবস্থান হচ্ছে যে আমরা সম্ভব হলে আরো একটু ভালো চুক্তি করতে চাই। সেটা হলো যে পূর্বের চুক্তিতে কিন্তু ছিল যে আপস্ট্রিম কোনো জায়গায় কিছু ওয়াটার মানে আটকে রাখার ব্যবস্থা করে ড্রাই সিজনে যাতে এখানে পানির সরবরাহ বাড়ানো যায়। এটা স্বীকৃত ছিল যে আসলে যে পানি যেটুকু আছে সেটা দুই দেশের পূর্ণ প্রয়োজনের জন্য যথেষ্ট না, এটা দুই পক্ষ স্বীকার করেছে। এবং লোয়ার রেপিরিয়ানের তো কিছু করার নেই এই ক্ষেত্রে। আপার রেপিরিয়ান হিসেবে ভারত এবং নেপালে জলাধার করে পানি সরবরাহ বাড়ানো সম্ভব, এটা বাড়ানোর কথা কিন্তু আমাদের আগের চুক্তিতেই আছে। এখন আমি জানি না যে এটা এ নিয়ে কিন্তু 30 বছরের কোনো অগ্রগতি হয়নি, 30 বছরের কোনো অগ্রগতি হয়নি এটা নিয়ে। দুই পক্ষের কোনো পক্ষ থেকে খুব জোরালো কোনো দাবিও কখনোই জানানো হয়নি যে এটা অবিলম্বে করা হোক। তো মন্দের ভালো হিসেবে যদি আমরা বর্তমান চুক্তি যেটা আছে এটাকে নবায়ন করতে পারি, আমি মনে করি যে আপাতত সেটা খুব খারাপ হবে না। সেখানেও প্রভিশন থাকুক যে ভবিষ্যতে যাতে আমরা আরো ওয়াটার অগমেন্টেশনের জন্য আপস্ট্রিমে কোনো ফ্যাসিলিটি সৃষ্টি করতে পারি। আমি মনে করি এটাই আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত। মানে এই চুক্তি নবায়নকে আপনারা মন্দের ভালো মনে করছেন? মন্দের ভালো এই জন্য যে ইয়া তো হয়নি, মানে যে একটা জলধারা বাড়ানোর যে একটা কথা ছিল, যে পানির প্রবাহ বৃদ্ধির একটা যে কথা ছিল, সেটা তো আমরা কিছু করিনি। তো সেটা যদি আমরা এখন করতে পারি, নির্দিষ্ট যদি করে বলতে পারি যে হ্যাঁ আমরা অমুক অমুক জায়গায় করবো, তাহলে সেটা অবশ্যই খুব আইডিয়াল হবে। কিন্তু সেটা হবে আমি এটা মনে করি না। কিন্তু অন্ততপক্ষে যে চুক্তিটা আছে এটা যদি নবায়ন হয় দীর্ঘ সময়ের জন্য, এবং তার মধ্যে যদি আবার একটা অন্তত প্রতিশ্রুতিটা পুনর্ব্যক্ত হয় যে না আমরা এবার সত্যি সত্যি চেষ্টা করবো এটার প্রবাহ বাড়াতে, তাহলে আমি মনে করি সেটা খুবই ভালো হবে। একটু শেখ হাসিনা প্রসঙ্গে আসি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো আছে, কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন সরকার মহল প্রতি সপ্তাহে এখনো মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনা ভারতে তাদের অতিথি হিসাবে আছেন। দ্বিতীয়ত তারা বলছেন বাংলাদেশে নির্বাচিত সরকার এলে কেবলমাত্র সম্পর্কটা স্বাভাবিক হবে। আবার একটু বলি, কেউ কেউ বলছেন শেখ হাসিনা আসলে নয়াদিল্লি নাই, তিনি অন্য কোথাও আছেন। এই বিষয়টাকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন? মানে ভারতের সাথে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের একজন পলাতক প্রধানমন্ত্রী যিনি বিভিন্ন ধরনের অপরাধ করে দেশ থেকে পালিয়ে গেছেন, তাকে আবার তারা আশ্রয় দিবেন, অতিথি হিসেবে রাখবেন। বিষয়টা আসলে কিভাবে আপনি ডিল করেন? দেখুন, এটা একটি ইরিটেন্ট বলেই আমি মনে করি। এটা একটু ইরিটেন্ট, এবং এটা এই ইরিটেন্ট রিমুভড হলে আমরা খুশি হব। তবে এটার কারণে আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো করব না এমন কোনো তো আমাদের অঙ্গীকার নেই। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, তারপরেও এটা একটি ইরিটেন্ট। এই ইরিটেন্টটা রিমুভ যদি ভারত করে তাহলে সেটা
একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে আমাদের সম্পর্কের ক্ষেত্রে। তবে একটা জিনিস যেটা আসলে গ্রহণযোগ্য না, সেটা আমরা তো বলেছিও, সেটা হলো যে অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ আমরা পছন্দ করি না। আমরা পছন্দ করি না এবং গ্রহণও করি না। আমাদের এখানে ওই সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক থাকবে। সরকারের ধরন কি অথবা কবে কি পরিবর্তন হবে সেটা ভারতের বিষয় না, সেটা আমাদের জনগণের বিষয়, এবং জনগণ সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আছে জনগণ। সেটা নিয়ে ভারতের কোনো কমেন্ট, সেটা সেনাপ্রধানই হোক আর তাদের যে আপনার স্পোকসপারসনই হোক, আমি মনে করি তাদের এ ব্যাপারে কোনো কিছু বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে। ইতিহাসের খাতিরে একটা প্রশ্ন করি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, যখন শেখ হাসিনা 5 আগস্ট হেলিকপ্টারে করে, সামরিক হেলিকপ্টারে করে বা সামরিক বাহনে করে তাকে ভারতে নিয়ে যাওয়া হলো, সেই সময় আসলে ভারত কূটনীতির বা ডিপ্লোমেসির কোন প্রোটোকলটা ব্যবহার করেছিল? যে একজন সরকার প্রধান আসছেন এখানে সফর করতে, না কি? মানে তাদের তো এগুলি তো সবগুলি রেকর্ড থাকে, মানে ইতিহাসের খাতিরে একটু জানতে ইচ্ছা করে যে রেকর্ডটা আসলে কি। আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় নানাভাবে নানা কিছু বলেছে। আপনি আসলে এই বিষয়টা সম্পর্কে আপনার কাউন্টারপার্টের সঙ্গে যখন আপনার কথা হয়েছে বা আপনার কাগজপত্রের মধ্যে আসলে জিনিসটা কি হিসাবে থাকবে? দেখুন, আমি ইতিহাসের ছাত্র, লেখাপড়া করেছি এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইতিহাস এত তাড়াতাড়ি লেখা হয় না। অনেকে মনে করেন যে ইনস্ট্যান্টলি এই ঘটনাটা যদি ঠিক মতো রেকর্ডেড না হয় তাহলে বোধহয় হারিয়ে যাবে। আসলে হারিয়ে যায় না কোনো কিছুই। 100 বছর পরে, 50 বছর পরেই কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু তখন বেরিয়ে আসে। কারণ যখন ঘটনা ঘটে সেখানে দুই পক্ষ থাকে, তাদের সেন্টিমেন্ট, তাদের ইমোশন খুব বেশি কাজ করে। কিন্তু এটা যখন 50 বছর পরে, 100 বছর পরে লেখা হবে, বিভিন্ন সূত্র থাকবে। আজকে পত্রিকাতে যেগুলি খবর বেরোচ্ছে সেগুলি সূত্র হিসেবে থেকে যাবে, এবং সেখান থেকে কিন্তু প্রকৃত সত্যটা তখন বেরিয়ে আসবে। আমার মনে হয় আমি এই থিওরিটিক্যাল উত্তরটা দিয়ে এখানে শেষ করি। এটা নিয়ে এখনই এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আচ্ছা, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে আসি। যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ বৃদ্ধি করছে, জাহাজে পণ্য আসছে, ফ্লাইট চালু হয়েছে, শিক্ষা সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ দেখা যাচ্ছে। নিক্কেই এশিয়া বলছে যে বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় কৌশলগত চাপে পড়েছে হচ্ছে ভারত। এটা কি আসলে বাস্তবতা? মানে আমি জানতে চাইছি যে আসলে কৌশলগত চাপে পড়েছে কিনা, এবং সেইটা আপনাদের উদ্দেশ্য ছিল কিনা যে ভারতকে একটু কৌশলগত চাপে রাখা। কারণ আমরা গত 15 বছর ধরে শুনেছিলাম যে ভারতকে যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। সুতরাং একটু চাপে রাখা দরকারও কিনা? আমি এটাকে চাপের কোনো কিছু দেখি না। আমি দেখি এটাকে এভাবে যে আসলে গত 10-15 বছর যেটা করা হয়েছে সেটা হলো যে পাকিস্তানের সাথে ডেলিবারেটলি যে ভালো সম্পর্ক রাখবো না, এরকম একটা অ্যাটিটিউড ছিল, যেটা আমি মনে করি যে সঠিক না। আমাদের সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত। বিশেষ করে পাকিস্তান তো এই উপমহাদেশের একটা দেশ, সার্কের মেম্বার। সার্ক যদিও এখন মোটামুটি প্রায় ডিপ ফ্রিজেই আছে, তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি এবং বাস্তবায়ন করছি সেটা হলো যে স্বাভাবিক সম্পর্ক, একটা যে কোনো একটা দেশের সাথে যেরকম সম্পর্ক থাকে পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই। আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের সুযোগ থাকে, বাণিজ্য তো সরকার করে না, বাণিজ্য করে ব্যক্তি। তাদেরকে বাধা না দিলে যদি তারা দেখা যায় যে তারা পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারছে, কোনো জিনিস যেটা আমাদের এখানে শর্টেজ আছে সেটা যদি পাকিস্তান থেকে আসে, তাতে আমাদের অর্থনীতি যদি উপকার হয়, সেটাতে বাধা দেওয়ার আমি কোনো কারণ দেখি না। এই কারণেই আমি মনে করি যে বাণিজ্যিক সম্পর্ক যতটুকু ম্যাক্সিমাম সম্ভব সেটাই করা উচিত। কারণ বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্য এবং উভয় অর্থনীতির জন্য উপকারী হয়। যেটা উপকারী হবে না সেটা তো কেউ কিনতে যাবে না। কেউ তো আপনি মনে করুন যে একটা সামগ্রী যেটা ভারতে বা পাকিস্তানে পাওয়া যায় সেটা তো আমরা ইউরোপ থেকে কিনতে যাবো না 3 গুণ দাম দিয়ে। কাজেই অর্থনীতির স্বার্থে এই একটা মুক্তবাজার অর্থনীতি যেহেতু আছে, কাজেই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ব্যবসায়ীরা যেন সেই সুযোগটা নিতে পারে। ভারত বা পাকিস্তান থেকে পণ্য আনার ক্ষেত্রে কি বাধা ছিল? আমরা কিন্তু পাকিস্তানের প্রচুর পণ্য, বিশেষ করে কাপড়ের সাথে রিলেটেড যেসব পণ্য, কাপড়, সুতা, সেগুলি দেখেছি। এটা কি এখন অনেক বেশি বেড়েছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো সাবেক প্রধানমন্ত্রীকে ধাম করে ইমরান খানকে ফোন করেও ফেলতে দেখেছি, মানে যোগাযোগ শুরু করতেও। মানে এইটার থেকে কি আলাদা কিছু আপনারা করছেন মানে বাণিজ্য বা কূটনীতির ক্ষেত্রে? না, খুব আলাদা কিছু না। দুটো সমস্যা ছিল পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে। একটা হলো যে ভিসা ছিল প্রায় অসম্ভব। আমি যে বোর্ডিং স্কুলে পড়ে এসেছি, রাজশাহী ক্যাডেট কলেজ, সেটার রিইউনিয়নে আসতে চেয়েছিলেন আমাদেরই মতো বয়স্ক
দুজন মানুষ পাকিস্তান থেকে, কিন্তু ভিসা পাননি বলে আসতে পারেননি। এখন এটা তো একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ না। 70 বছর বয়সে একজন মানুষ তার বোনকে দেখতে আসবে ঢাকায়, তার ভিসা অ্যাপ্লিকেশন ফরেন মিনিস্ট্রিতে প্রথমে আসতো, তারপরে হোম মিনিস্ট্রিতে যেত, হোম মিনিস্ট্রি এজেন্সিকে পাঠাতো, তারা ক্লিয়ার করার পরে 3 মাস পরে তাকে ভিসা দেওয়া হতো। এই দুঃসহ পরিবেশটাকে আমরা সরিয়ে দিতে চাইছি, এটা কোনো অর্থ হয় না। ব্যবসায়ীরা যেন স্বচ্ছন্দভাবে যাতায়াত করতে পারেন সেটাও আমরা চাই। যদি কেউ তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতে চায়, যদি কেউ এমনকি ট্যুরিজমের কারণে যেতে চায়, বাড়ি পাহাড় দেখতে, তো আমার সমস্যাটা কোথায়? এটা আমরা এই অস্বাভাবিক বাধাটাকে আমরা দূর করার চেষ্টা করেছি। আমরা এটা শুনেছি যে পাকিস্তানে মানে গত 15 বছর 17 বছরে যারা পাকিস্তানে যেতে চেয়েছে বা পাকিস্তানে ভিসা নিয়েছে বা পাকিস্তানে যেতে হয়েছে, এমনকি পেশাগত প্রয়োজনও যারা পাকিস্তানে গিয়েছে, মানে আমার সাংবাদিক বন্ধু বান্ধব, তাদেরও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হোক আর ভারতীয় ভিসা পেতে হোক নানা ধরনের চোখ রাঙানি তাদের সহ্য করতে হয়েছে। এখন কি ঘটনাটা একটু উল্টা, যেমন ধরেন কেউ যদি কাজে ভারতে যায়, তার কি পাকিস্তানের বা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তার একটু চোখ রাঙানি খেতে হবে কিনা, এরকম কোনো কিছু আছে কিনা? আমি অবশ্যই না। ব্যাপারটা হলো যে ভারতীয় ভিসার ব্যাপারে যেটুকু রেস্ট্রিকশন সেটা ভারতীয়রাই আরোপ করেছে। মানে আমি যতটুকু জানি অ্যাবাউট 20% ভিসা ইস্যু হচ্ছে এখন, যা নর্মালি হতো প্রতিদিন। আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, আমি সেটা খোঁজ দিতে যাইনি। আমি প্রচুর মানুষকে দেখেছি তারা ভিসা পেতে অসুবিধা হচ্ছে, এটুকুই। এটা তাদের ভিসা হচ্ছে তাদের অ্যাবসলিউটলি সভরেন রাইটস, তারা কাকে ভিসা দেবেন না দেবেন তাদের অধিকার। যদি না দেন তাহলে আমাদের যেটা আমি বলছি যে বিকল্প তো আমাদের লোকেরা বের করে নেবে, সেটা কিছু করার নেই। আমি মনে করি না এতে কোনো চোখ রাঙানির কোনো ব্যাপার আছে। ভারতে যারা যেতে চান যাচ্ছেন তো এখনো মানুষ, এখনো ভারতে পাকিস্তানে যতজন যান তার থেকে অনেক গুণ বেশি মানুষ এখনো ভারতে যান, এটা নিয়ে কোনো সমস্যা আমি তো দেখি না। আপনি সার্কের কথা বলছিলেন যে গত 1 দশক ধরে সার্ক কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয়, প্রধানত ভারতের কারণেই সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে বলে অনেকে বলছেন, এবং বাংলাদেশ যেহেতু ভারতের এই সব বিষয়ে পুরোপুরি সহযোগী ছিল সেই জন্য সেটা নিয়ে কিছু হয় না। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বা সরকারের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সার্ক নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে আসলে অগ্রগতিটা কি? শেখ হাসিনার আগ্রহ সার্কের চেয়ে বেশি বিমস্টেক করার জন্য ছিল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, যেটা আসলে সার্ক এবং বিমস্টেক দুটো প্রতিষ্ঠান নিজস্ব প্রয়োজন আছে, একটি আরেকটি বিকল্প নয়। এটা আসলে বরং একটা আরেকটিকে কমপ্লিমেন্ট করতে পারে। আমরা এটাকে সেভাবেই দেখি। সার্ক যে কোনো কারণে হোক, পাকিস্তান ভারত যে দ্বৈরথ চলছে মানে বহুদিন যাবৎ, সে কারণেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ভারত পাকিস্তানে কোনো সামিট করতে যেতে রাজি হয় না। এভাবেই সার্ক মরিবান্ড হয়ে গেছে এবং গত 10 বছর যাবৎ এতে কোনো অগ্রগতি নেই। এই মুহূর্তে কোনো অগ্রগতি নেই। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে পারি, আসলে কোনো অগ্রগতি হয়নি। আচ্ছা, অনেকেই বলে থাকেন মানে ভূরাজনীতি বা মানে এই যে বিশ্ব রাজনীতিতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র মানেই হচ্ছে সাউথ এশিয়াতে ভারত, বা আমাদের দক্ষিণ এশিয়াতে মানে হচ্ছে ভারত। এখন এইটা কি আসলে বাস্তবতা? মানে ইন্ডিয়া কি এই অঞ্চলের একটা ছোট আমেরিকা? মানে আপনি যদি আমেরিকার সাথে সম্পর্ক ভালো করতে চান তাহলে কি এটা আসলে ইন্ডিয়ার মাধ্যমেই করতে হবে, ইন্ডিয়াকে সাথে নিয়েই করতে হবে? ইন্ডিয়ার কি বলে জানি এটা ইন্ডিয়ার সুদৃষ্টি নিয়েই করতে হবে, নাকি ব্যাপারটা আসলে কেমন? মানে আপনি কি মনে করেন? আমি এটা পুরোপুরি মনে করি না, পুরোপুরি এরকম মনে করি না। আমি ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, অনেক বড় দেশ, অনেক শক্তিশালী দেশ, এবং যেহেতু বৈশ্বিক যেই আপনার জিওপলিটিক্যাল যেসব ইকুয়েশন আছে তার মধ্যে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যেহেতু চীন যুক্তরাষ্ট্র একটি বৈরী সম্পর্ক আছে এক ধরনের, কতটুকু বৈরী সেটা অবশ্য আমরা আরো ক্লিয়ার হবো হয়তো আরো পরে, কিন্তু একটা অন্তত পক্ষে প্রতিযোগিতামূলক সম্পর্ক যেহেতু আছে, সেখানে যেহেতু ভারতের সাথে চীনের সম্পর্কের কিছু সংঘাত আছে, কাজে সেই হিসাবে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় এবং দেওয়াটা খুবই স্বাভাবিক। এই অঞ্চলের বিশাল শক্তি ভারত, কাজে তাকে গুরুত্ব দেয়। কিন্তু তার মানে এই না যে আমাদেরকে আলাদাভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ডেভেলপ করতে পারবো না। আমি মনে করি যে সেটা আমাদের পক্ষে খুবই সম্ভব। আমাদের একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমাদের সবচেয়ে বড় বাজার এবং সবচেয়ে আপনার রেমিটেন্সের একটা অন্যতম বৃহৎ উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র। কাজে আমাদের তো সম্পর্ক তাদের সাথে ভালোই আছে বলে আমি মনে করি, এবং এই সম্পর্ক আরো যাতে ভালো হয় সে আমরা চেষ্টা চালিয়ে যাব। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, তিনটেই আমরা আলাদাভাবে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব।
আমি সর্বশেষ প্রসঙ্গে আসতে চাই, এরপরে অবশ্য একটা ছোট্ট একটা সম্পর্ক প্রসঙ্গ হবে, কিন্তু সর্বশেষ প্রসঙ্গ হচ্ছে প্যালেস্টাইন। আমরা দেখেছি যে প্যালেস্টাইনে বিশেষ করে গাজা উপত্যকায় এখন যা হচ্ছে, মানে আপনি জানেন যে এটা আসলে বড় করে ব্যাখ্যা করা দরকার, সবচেয়ে বেশি একটা মানবিক ক্রাইসিস সেখানের মধ্যে দিয়ে তারা এটা যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য বা অন্য যে ইসলামী বা মুসলিমদের যে জোট আছে তারা আসলে, আরবদের যে জোট আছে তারা আসলে খুব কড়া করে শক্ত করে আসলে ওনাদের পাশে দাঁড়াতে পারছেন না, গাজার এখানে আরব লীগ, ওআইসি বা মধ্যপ্রাচ্যের আরও বড় বড় দেশগুলি যেগুলি সেগুলি। বাংলাদেশ এই ক্ষেত্রে আসলে কি করতে পারে বা কি ভূমিকা নিচ্ছে? আমরা দেখছি যে বাংলাদেশ আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পত্র দিচ্ছে, প্রতিবাদ পত্র দিচ্ছে, ভাষ্য দিচ্ছে, কিন্তু এর চেয়ে বেশি কোনো কিছু করার কথা কি আসলে চিন্তা করছে বা কোনো কিছু করা কি আসলে সম্ভব কিনা? আমি মনে করি না যে আমাদের পক্ষে এ ব্যাপারে খুব বড় কোনো ভূমিকা পালন করা সম্ভব। আমরা অবশ্যই ইসরায়েলি যে অ্যাট্রোসিটি সেটার প্রবল নিন্দা করি, কিন্তু আমাদের পক্ষে এর চেয়ে বেশি তেমন কিছু করা সম্ভব না। কখনো ভোটিং যদি হয় কোনো বডিতে, সেখানে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছি, ফিলিস্তিনের প্রতি আমাদের আপামর জনসাধারণের সমর্থন আছে, কিন্তু এর চেয়ে বেশি কিছু ম্যাটেরিয়াল তেমন কিছু করা আমাদের সাধ্যাতীত। আমরা শুধু এটুকু, কিছুদিন আগে যে একটা মিটিং হয়েছিল ফরেন মিনিস্টারদের জেদ্দায়, খুব ইমার্জেন্সি মিটিং একদিনের জন্য হয়েছিল, সেখানে কিন্তু আমরা এটুকু প্লেস করেছি যে গাজার রিকনস্ট্রাকশনের প্রশ্ন তখন ছিল। সর্বশেষ স্পেট অফ ভায়োলেন্স যেটা গত দুদিন শুরু হয়েছে, তখন কিন্তু আশঙ্কা করে নাই অনেকেই, মনে করা হচ্ছিল যে একটা সিচুয়েশন দাঁড়াবে যখন রিকনস্ট্রাকশন সম্ভব। আমরা সেখানে বলেছি যে রিকনস্ট্রাকশনে আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু পার্টিসিপেট করা সম্ভব আমরা সেটা করবো, এটুকু আমরা করেছিলাম। আমার মনে হয় আমাদের পক্ষে এটুকুই করা সম্ভব। অবশ্যই আরব ভূমি যেটা আছে, তাদেরই আরব বিশ্বে যে দেশগুলি আছে, শক্তিশালী দেশগুলি, তাদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে। তারা যেটুকু পারেন সেটা তাদের সাধ্য অনুযায়ী তারা করবেন, আমরা আমাদের সমর্থন ব্যক্ত করে যাব। শেষ প্রশ্ন, এই সরকার আসার পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিশনগুলিতে যারা দায়িত্ব পেয়েছেন বা বাংলাদেশের কারণে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা গিয়েছেন, তাদেরকে কি শুধু মানে আপনাদের সরকারেরও তো একটা রাজনীতি আছে, সেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, বা বেশিরভাগকে কি সেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, আপনার পছন্দে নিয়োগ দেওয়া হয়েছে, বা ডক্টর ইউনূসের পছন্দে নিয়োগ দেওয়া হয়েছে? মানে এটা কি করা হয়েছে? কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অনেকে বলছেন যে ঠিক যে নর্মস বা যে ধারাবাহিকতা পররাষ্ট্র মানে ক্যাডারের যে বৈশিষ্ট্য, সেটা অনেক ক্ষেত্রেই মানা হয় নাই। আপনি ব্যাপারটা, আপনি এটা শুনেছেন কিনা, শুনলে এটাকে আসলে কি বলবেন এটা নিয়ে? আবার একই কথা বলি যে যখনই কোনো বড় পদে নিয়োগ দেওয়া হয়, তার অনেক বিরোধী থাকে, কারণ আরো অন্য অনেকে হয়তো সেই পদে নিয়োগ পেতে আগ্রহী ছিল। একটা জিনিস খেয়াল করতে হবে যে গুরুত্বপূর্ণ যে মিশনগুলো, সেগুলিতে কিন্তু অত্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তারাই পদায়িত ছিলেন। তাদের একটা বড় অংশ কিন্তু রিটায়ার করে গেছেন। তাদের কাউকে কাউকে রিটায়ারমেন্টের 1-2 মাস আগে আমাদেরকে ছুটি দিয়ে দিতে হয়েছে, যেহেতু মনে করা হয়েছে তাদের সরে যাওয়া প্রয়োজন। বাকিরা রিটায়ার করেছেন। 2-3 জন ছিলেন যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু তাদের কন্ট্রাক্টে নিযুক্ত ছিলেন, তাদের কন্ট্রাক্ট বাতিল করা হয়েছে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মিশন যেগুলি আছে, সেগুলির সবগুলি থেকেই কিন্তু যারা ছিলেন তাদেরকে চলে যেতে হয়েছে, প্রধানত রিটায়ারমেন্টে অথবা কন্ট্রাক্ট ক্যান্সেলেশনের মাধ্যমে। আমরা কিন্তু কাউকে কন্ট্রাক্ট দিচ্ছি না। মানে আমি বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাডারের যে কর্মকর্তা, তাদেরকে কিন্তু যে তাদের কাজ কন্টিনিউ করার জন্য কন্ট্রাক্ট দেওয়া, সেটা কিন্তু আমরা করছি না। আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তা বেশ কয়েকজন রিটায়ার করে গেছে, বেশ কয়েকজন, এর মধ্যে এই গত 6 মাসের মধ্যে রিটায়ার করেছেন। কাউকে আমরা কিন্তু চুক্তিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিইনি। আপনারা খেয়াল করে দেখবেন যে যারা নিযুক্ত হয়েছেন তারা প্রায় সবাই, আমি 2-1 জন এক্সেপশন আছে, প্রায় সবাই কিন্তু তালিকার সর্বজ্যেষ্ঠ কর্মকর্তা এরাই। সিনিয়র মোস্ট 2টো ব্যাচ থেকেই তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক বিবেচনা এখানে নেওয়া হয়নি। অবশ্যই 2-1 জন থাকতে পারেন যারা হয়তো স্পষ্টভাবে খুব বেশি বাড়াবাড়ি রকম পক্ষপাত করেছিলেন পূর্ববর্তী সরকারের, তাদেরকে আমরা বিবেচনায় নেই। এছাড়া কিন্তু সবাই অত্যন্ত সিনিয়র কর্মকর্তাদেরকে আমরা এই পদগুলিতে নিয়োগ দিয়েছি। সচিব অথবা সচিব হবেন, সচিব হয়েছেন, এরকম পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়েছি। এবং 5-6টা যে মিশন আছে, তাদের প্রায় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলিকে মনে করা হয়, আসলে আরো অনেক মিশন আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু আমরা যে নিয়োগগুলি দিয়েছি, এগুলি তাদের শেষ পোস্টিং। তার মানে তারা 2-3-4 বছর চাকরি আছে তাদের, তারা তাদের 28 থেকে 30 বছর চাকরি জীবন পার করেছেন। এরকম লোকদেরকেই যোগ্যতার ভিত্তিতেই
নিয়োগগুলো দেওয়া হয়েছে। বড় বড় ইনফ্লুয়েন্সারদের মধ্যেও অনেকেও বলছেন যে আপনাকে দেখুন এখানে একটু বিষয় আছে, সেটা হলো যে এই পদগুলিতে কারা যাবেন বা রাষ্ট্রদূত হিসেবে কারা নিযুক্ত হবেন, সেখানে অবশ্যই যিনি উপদেষ্টা অথবা মন্ত্রী, যখন নর্মাল সরকার থেকে মন্ত্রী থাকলেন, তার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখানে আমার একটু সুবিধা অথবা অসুবিধা ছিল, যেটা শেষ হলো, আমি যেহেতু 33 বছর এখানে চাকরি করেছি এবং যারা এখানে এখন রাষ্ট্রদূত পদে নিযুক্ত আছেন তারা প্রায় সবাই সরাসরি আমার অধীনে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন, মাঝারি পদে, ডাইরেক্টর থেকে ডিজি লেভেলে চাকরি করেছেন। কাজে আমি তাদেরকে জানি যে কারা কোন কাজটি পারবেন, সেটাও কিন্তু বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন আছে যে আমার যদি 10 জন অফিসার খুব ভালো প্রয়োজন হয়, আমি 10 জন নাও থাকতে পারে, আমার কাছে 6 জন আছে, বাকি 4 জন নেক্সট বেস্ট দেখে আমাকে দিতে হয়েছে, এরকম আর কি বিষয়টা। তবে এখানে আসলে পক্ষপাতিত্বের কোনো ব্যাপার নেই বা রাজনীতির কোনো ব্যাপার নেই। মাননীয়